হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতা সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমার পর্তুগাল ভ্রমণের আজকের পর্বে আমরা ঘুরে দেখব পৃথিবী বিখ্যাত পোর্ট ওয়াইন যেখানে তৈরি হয় সেই অঞ্চল, অর্থাৎ দুরো ভ্যালি। আমরা পিনহাও চলে এসেছি। এবার এখান থেকেই আমাদের বোট ট্যুরটা চালু হবে। এখানে স্নিগ্ধ পার্কিং খুঁজছে, গাড়িটাকে এখানে পার্ক করে তারপর আমাদের বোট ট্রিপটা 3টে থেকে বুক করা। এখন 2:30 মতন বাজে। তো এখানে জিজ্ঞেস করে দেখি কোথা থেকে ছাড়বে। জায়গাটা অস্বাভাবিক সুন্দর, মানে একেবারে মাস্ট ভিজিট আমি বলবো। সাধারণত লোকেরা পর্তুগাল এলে পোর্তো বা লিসবন এইগুলোতেই ঘোরে, এই জায়গাটাকে স্কিপ করে যায়। এই জায়গাটা এত সুন্দর, আপনাদেরকে আমি ওই ভ্যালিটাও পুরো দেখাচ্ছি। ভীষণ সুন্দর জায়গা। আমি বলবো যারাই পর্তুগাল আসছেন একবার অন্তত এই জায়গাটা এসে ঘুরে যাওয়া উচিত। নদীর ওপর দিয়ে এরকম একটা ব্রিজ রয়েছে। অপূর্ব এর প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে আমাদের বোটটা ছাড়বে, এখনো 15 মিনিট বাকি। এই সব গেটগুলো আটকানো। কাউকে দেখতে পাচ্ছি না। বললো বোট ছাড়া 5 মিনিট আগে আমাদের আসতে হবে। এখন 2:45 বাজে, তাই গেট এখনো বন্ধ। এখানে অনেকগুলো বোট পরপর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সব কটা এন্ট্রি পয়েন্টেরই গেট বন্ধ। যেখান থেকে আমাদের বোট ছাড়বে তার উল্টো দিকে লোকজনের বাড়িতে এরকম কমলা লেবু গাছ লাগানো রয়েছে, আর সেই গাছ থেকে লেবু পড়ে পড়ে মাটিতে পড়ে রয়েছে। এই যে এখানে লেবুগুলো পড়ে রয়েছে। স্পেনেতেও প্রচুর কমলা লেবুর গাছ, মানে ওখানে রাস্তার সৌন্দর্যায়ন করা হয় কমলা লেবুর গাছ লাগিয়ে। চতুর্দিকে সারা শহরে ভর্তি কমলা লেবুর গাছ, কিন্তু যেই গাছগুলো দিয়ে রাস্তার সৌন্দর্যায়ন করা হয় সেগুলো খাওয়া যায় না, মানে একটু কষা টাইপের হয়। আর যেগুলো সুপার মার্কেটে পাওয়া যায় সেগুলো অন্যরকমভাবে চাষ করা হয়। তবে এগুলো তো দেখছি বাড়ির বাউন্ডারির ভেতরে, নিশ্চয়ই এগুলো খাওয়ার মতনই লেবু। তবে পর্তুগালে দেখলাম কমলা লেবুর গাছের সংখ্যা অনেক কম। স্পেনে যেরকম চতুর্দিকে কমলা লেবুর গাছ দেখা যায়, এখানে অপেক্ষাকৃত একটু কম। কি হলো, এই গেটটা দিয়ে ঢুকতে হবে? এখানে লাইন দিতে হবে?
তো তুমি লাইন দিলে কেন এখানে সবার আগে এসে? আচ্ছা, এখান থেকেই ছাড়বে তাহলে। একদম সঠিক সময় কিন্তু আমাদের এই বোটের ট্যুরটা চালু হয়ে গেল। ছোট্ট একটা বোটে করে প্রায় 7-8 জন মতন প্যাসেঞ্জার নিয়ে আমরা এগিয়ে চলেছি এই পুরো অঞ্চলটাকে ঘুরে দেখব বলে। সাথে আমাদের 2জন গাইড রয়েছে বোটে, তারা আমাদের এই অঞ্চলটা সম্পর্কে সমস্ত তথ্য একটু একটু করে দিতে থাকবে। আর আজকের এই ট্রিপটার মূল আকর্ষণ হলো এই অঞ্চলটা যেই কারণে পৃথিবী বিখ্যাত, অর্থাৎ এখানকার পোর্ট ওয়াইন, সেই ওয়াইন টেস্টিংও কিন্তু আমাদের এই ট্রিপটার মধ্যে ইনক্লুডেড। মানে অল্প একটু একটু করে ওয়াইন আমাদের সকলকে দেয়া হবে টেস্ট করে দেখার জন্য। আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে পোর্তো শহরটা ঘুরে সেখান থেকে রওনা দিলাম এই দুরো ভ্যালি ঘোরার জন্য। আজকে আমরা এই দুরো ভ্যালিরই একটা শহর যার নাম হচ্ছে পিনহাও, সেখানে এসছি এই অঞ্চলটাকে ঘুরে দেখব বলে। আপনারা যারা এই দুরো ভ্যালি ঘুরে দেখতে চাইছেন তাদেরকে এখানকার যে দুটো মেন শহর রয়েছে তার মধ্যে যে কোনো একটাতে আসতে হবে। একটা হচ্ছে পিনহাও, যেটাতে আমরা এখন এসছি, আর আরেকটা শহরের নাম হচ্ছে পেসো দা রেগুয়া। রেগুয়া বা পিনহাও এই দুটো শহর থেকেই কিন্তু এই সম্পূর্ণ অঞ্চলটা ঘুরে দেখা যায়, মানে এই বোট ট্রিপগুলো এখান থেকেই ছাড়ে। আর যারা আপনারা গাড়ি করে আসছেন না, ট্রেনে আসবেন, পোর্তো শহর থেকে কিন্তু রেগুয়া বা পিনহাও এই দুটো শহরে যাওয়ার জন্য ইজিলি ট্রেনও পাওয়া যায়। এই দৌড় নদী কিন্তু ইবেরিয়ান পেনিনসুলার সবথেকে দীর্ঘতম নদী, যে নদীটা আপনাদেরকে আমি আমার আগের পর্বে পোর্তো শহর থেকেও দেখিয়েছিলাম। কিন্তু অবাক করা কথা হচ্ছে এই নদীর জন্ম কিন্তু এই দেশে নয়, এই নদীর জন্ম স্পেনেতে। বরফে ঢাকা সিয়েরা দে উরবিয়ন নামে এক পাহাড়ে এই নদীর উৎস। সেখান থেকে এই নদী তার গতিপথ পরিবর্তন করে পশ্চিম দিকে বয়ে গিয়ে ঢুকে গেছে পর্তুগাল দেশে। আমি আগেও বলেছি এই অঞ্চলটা কিন্তু পৃথিবী বিখ্যাত এখানকার পোর্ট ওয়াইনের জন্য। মানে সারা পৃথিবীতে যত পোর্ট ওয়াইন আপনারা যেখানেই দেখতে পারেন, সেই সমস্ত পোর্ট ওয়াইন লিগালি এই একমাত্র দুরো ভ্যালিতেই তৈরি করা যায়। এই দুরো ভ্যালির অনেকখানি অংশ কিন্তু 2001 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। আর সেই জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে এই অঞ্চলটা ঘুরে দেখার জন্য। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে এই এত বড় অঞ্চল জুড়ে এত ওয়াইনইয়ার্ড, মানে এখানকার মাটি হয়তো খুব ভালো। কিন্তু আসল কথা হলো এখানকার মাটি স্লেটের মতন ভীষণ পাথুরে। তাই এখানে যত আঙুর গাছ রয়েছে সেই আঙুর গাছের শিকড়গুলো ন্যাচারালি অনেকটা ডিপে চলে যায় ময়েশ্চার বা জল খোঁজার জন্য। আর এখানকার এই পাথুরে মাটি গরমকালে এই হিটটাকে রিফ্লেক্ট করে উপর দিকে পাঠিয়ে দেয়। সেই জন্য এইখানকার যে ওয়াইনটা তৈরি হয় সেটা একটা অদ্ভুত রকমের টেস্ট। বহু বছর আগে যখন এখানকার লোকাল মানুষেরা সমুদ্রপথে ইংল্যান্ড যাত্রা করত, তখন যাত্রাপথে খাওয়ার জন্য এই অঞ্চলের আঙুর থেকে অল্প অল্প করে ব্র্যান্ডি বানানো শুরু করলো। তারপর সময়ের সাথে সাথে যখন এই অঞ্চল থেকে খুব ভালো ওয়াইন তৈরি করা শুরু হলো, তখন 1756 সালে তৎকালীন যে রুলার ছিল তিনি 335খানা স্টোন পিলার তুলে এই অঞ্চলটাকে পৃথিবীর সর্বপ্রথম ওয়াইন রিজিয়নে কনভার্ট করে দিলেন। তারপর ব্যবসার খাতিরে আস্তে আস্তে প্রচুর ব্রিটিশরাও কিন্তু এখানে এসে অনেক বড় বড় ওয়াইনইয়ার তৈরি করা শুরু করলো। আর সেখানে যে ওয়াইন তৈরি হতো সেই গ্যালনগুলো এই নদীপথ দিয়েই নিয়ে যাওয়া হতো ইংল্যান্ড অবধি। আমাকে আর স্নিগ্ধকে এখানে আমাদের বোটেতে যেরকম লেখা ছিল সেরকমই ওয়াইন টেস্টিংয়ের জন্য একটু একটু করে কাগজের কাপে ওয়াইন দেওয়া হয়েছে। রিয়ানকে কিন্তু কিছুই দেওয়া হয়নি, তাই ওর মুখটা বেজায় ছোট, খুব দুঃখী হয়ে গেছে যে সবাই এখানে কিছু না কিছু খাচ্ছে, ওকে কিছু দিল না। আসলে এই পুরো বোটেতে ও একাই বাচ্চা ছিল, তো বাচ্চাদের জন্য এখানে কিছু একটু ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু ওকে কিছু দেয়নি বলে ওর মনটা খুব খারাপ। এই দুরো ভ্যালি বেড়াতে আসার সব থেকে বেস্ট সময় হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস।
আসলে ওই সময়টা এখানে হারভেস্টিং করা হয়, তাই চারপাশটা আরও অনেক বেশি সবুজ থাকে। আপনাদের হাতে সময় থাকলে এখানে বিভিন্ন ওয়াইন ইয়ার্ডগুলোতে ট্যুর বুক করা যায়। কিভাবে ওয়াইন ওরা তৈরি করে সেই পুরো ট্যুরটা ওরা করে দেখায়, আপনারা সেই ট্যুরটা নিতে পারেন। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা তাড়াতাড়ি করে হোটেলের দিকে যাচ্ছি, কারণ আজকে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদম মাউন্টেন টপে, আর রাস্তাগুলো খুব সরু, একদম খাদের পাশ দিয়ে যেতে হবে, আর ওয়ান ওয়ে রাস্তা, তাই সন্ধে হওয়ার আগে চেষ্টা করছি যাতে ওখানে পৌঁছে যেতে পারি। পিনহাওতে যেখানে আমরা বোট রাইডটা করলাম সেখান থেকে প্রায় 1 ঘন্টা পাহাড়ের উপরে চড়ে তারপর আমরা এখানে পৌঁছালাম আমাদের হোটেলে। আজকে স্টেটা কিন্তু ভীষণ সুন্দর এবং আমরা খুব সস্তাতে এই স্টেটা পেয়ে গেছি, যেহেতু এখন অফ সিজন চলছে সেই জন্য। এখানে একটা এন্টায়ার অ্যাপার্টমেন্ট আমাদের নেওয়া হয়েছে রেন্টে। এখানে আজকে রাতটা কাটিয়ে কালকে আমরা চলে যাব সিয়েরা দে এস্ট্রেলা দেখতে। সেটা হচ্ছে মেনল্যান্ড পর্তুগালের হাইয়েস্ট মোটরেবল রোড, মানে মেনল্যান্ড পর্তুগালের সব থেকে উঁচু যে রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যায় সেইখানে আমরা যাব, একদম পাহাড়ের উপরে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, পিনহাওতে অর্থাৎ পাহাড়ের একদম নিচে দুরো রিভারে যে আমরা বোট রাইডটা করলাম, 1 ঘন্টার জন্য আমাদের 3 জনের খরচা পড়েছে 25 ইউরোর মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন 2200 টাকার মতন। আর এই টিকিটটা আমরা আগে থেকে অনলাইনে কেটে রেখেছিলাম। ও আচ্ছা, এই দিয়ে গেছে এখানে তুমি ফায়ারপ্লেস। ও ফায়ারপ্লেস, burn it out. আচ্ছা I think it is good one, otherwise it will be আচ্ছা, এখান থেকে এটা একটা ফায়ারপ্লেস, এখানে আগুন জ্বালানো যাবে। how to do that, I don't know. How to do that. This is off. I need to make it on. ইনস্ট্রাকশনস এখানে দেওয়া রয়েছে। To turn it on, just press the power button and leave your finger until there is beep. Then just wait for few minutes for it to turn on. এই যেটা অন হয়ে গেছে, এখানে কাঠের এই টুকরো টুকরোগুলো ওপর থেকে পড়ছে, এই আগুনটা জ্বলছে আর তার ফলে এই হিট বেরোচ্ছে। একদম একটা নতুন ধরনের অভিজ্ঞতা, আমরা এরকম ফায়ারপ্লেস আগে কখনো দেখিনি। বেশ ভালো গরম বেরোচ্ছে, আস্তে আস্তে গরম হচ্ছে। কোথায় কোথা দিয়ে গরমটা বেরোচ্ছে কিন্তু বেশ ধোঁয়া বেরিয়ে যাবে বাবা, ধোঁয়াটা বেরিয়েছে, কোথা দিয়ে গরম আসছে বুঝতে পারছি, বাট গরম আমি ফিল করতে পারছি। পাহাড়ের এত উপরে এই 2 BHK ফ্ল্যাটটা ছিল খুবই ছিমছাম আর সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা ঘরেই যা যা জিনিস প্রয়োজনীয় দরকার তা সবই রাখা ছিল, এমনকি কিচেনেও যা যা দরকার তা সবই রাখা ছিল। 1 রাতের জন্য থাকতে আমাদের এখানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর 1 রাতের জন্য আমাদের খরচা পড়েছিল 45 ইউরোর মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 4000 টাকার মতন বলতে পারেন। শুধু একটাই সমস্যা, রাস্তাটা কিন্তু এখানে খুব সরু, ওয়ান ওয়ে রাস্তা, পাহাড়ি রাস্তা, এবং যে পার্কিংটা আমাদের দেওয়া হয়েছে সেই পার্কিংটাও ছিল খুব সাংঘাতিক। প্রচণ্ড দক্ষ হাতে গাড়ি চালাতে না পারলে ওই পার্কিংয়ে গাড়ি ঢোকানো পাহাড়ি পথে খুব মুশকিল, যে কোনো মুহূর্তে খাদে গাড়ি পড়ে যেতে পারে। প্রচণ্ড ঠান্ডা, এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা একদম পাহাড়ের উপরে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। কাল সকালবেলা আপনাদেরকে এই পাহাড়ের সকালের দৃশ্য আবার দেখাবো। ওইখানে তুমি খেতে দিয়েছিলে স্যান্টাকে কুকিজ? সব তো খেয়ে নিয়েছে দেখছি। সব দেখছো খেয়ে নিয়েছে?
কিছু দেয়নি, এখানে কিছু রেখেছে গিফট? কিচ্ছু গিফট রাখেনি এখানে? ওইখানেও কিচ্ছু রাখেনি? কোথায় রাখতে পারে? ওই দেখো কি লিখেছিলে, সেইখানে কি লিখেছে দেখো। Find another gift inside your car. কি লিখেছে আবার বলো। Find ho. Find another gift inside your car. Smiley face. ফাইন্ড আনাদার গিফট লিখেছে, মানে বাকি গিফটগুলো তো এখানেই কোথাও লুকানো। হ্যাঁ। হ্যালো, লাইটটা জ্বালাও। কেউ আছে ভেতরে? গিফটটা দেখতে পাচ্ছি। গিফট দেখতে পাচ্ছো? এখানে গিফট রেখে গেছে সান্টা তোমার জন্য। এটা গিফট দিয়েছে দেখো। Rubik's Cube. এটা চেয়েছিলে নাকি, লিস্টে ছিল? আমার সেই ব্লু সোয়েটারটা। তাই, এটাও ছিল লিস্টে? তুমি এটাও চেয়েছিলে স্যান্টার থেকে? বাহ, তুমি লেখো নি এটা, তাও দিয়েছে স্যান্টা তোমার স্টোরি বুক। হ্যাঁ, উল্টো স্টোরি বুক। এটা প্লে স্টেশনের সোয়েটার প্রিন্ট। না মানে জামা বলে, হ্যাঁ। বাহ, ভেরি নাইস। এটা প্লে স্টেশনে জামা দিয়েছে তোমায়? আরেকটা জামাও আছে। বলছো দুটো জামা দিয়েছে? এটা তুমি লিখেছিলে, তাও দিয়েছে তোমাকে ভালোবেসে? হ্যাপি? তাই এবার তো আরো গিফট আছে মানে। বলছে তো গাড়িতে আনাদার গিফট রয়েছে, মানে আরেকটা কিছু একটা দিয়েছে মনে হচ্ছে গাড়িতে। সিক্রেট। হুম, তা কি করবে? বাইরে কি আলো ফুটেছে? সানরাইজ হয়েছে? একটুখানি ওই কার্টেনটা সরিয়ে দেখো, ওদিকে দেখো। এখান থেকে দেখছি, হ্যাঁ ফুটেছে, সেটা দেখো ফুটেছে। হ্যাঁ ফুটেছে তো, আলো মনে হচ্ছে অল্প অল্প হয়েছে বাইরে। একটু যাবো? খুলে দেখো তো। টুপিটা পরো, টুপিটা পরো। যাবে কি করে তুমি গাড়িতে? একা একা যাবে কি করে? তুমি এসো। আমি কি করে? আমার কাছে চাবি টাবি নেই গাড়ির। এই রে, পাপাকে ডাকছো? বাবা প্লিজ অন্ধকার এসো না। অন্ধকার না, আলো এখন। ফুটেছে গো বাইরে অল্প অল্প। এই আমি যেতে পারবো না, বাইরে প্রচন্ড ঠান্ডা। আমি যাবো কি করে? এসো না। একটু ইয়ে হবো, তারপর যাচ্ছি। এত আমি দেখতে আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। ঠান্ডায় কি করে যাবো? আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ও একটা বাচ্চা মানুষ, ও একটু দেখতে চায়। হ্যাঁ আলো ফুটেছে, এই তো দরজার কাঁচ দিয়ে সাদা সাদা হয়েছে। বাহ, ওয়াও, কি সুন্দর লাগছে দেখো বাইরেটা। সবাই মিলে বেরিয়ে যাচ্ছি কিন্তু, দরজা লক হয়ে গেলে মুশকিল। রিয়ান যাও, ভেতরে যাও, ভেতরে যাও। মোটা সোয়েটার পরো, সাংঘাতিক ঠান্ডা। কি ঠান্ডা রে বাবারে। আকাশ আস্তে আস্তে ফর্সা হচ্ছে, খুব ঠান্ডা। ও জমে যাচ্ছি পুরো। এখনো সানরাইজ হয়নি, প্রচন্ড ঠান্ডা আর হাওয়া। তুমি জ্যাকেট পরেছো, মাথায় টুপি ফুপি ভালো করে চাপাও, কানে ঢাকো, কানে ঢাকো। সাংঘাতিক ঠান্ডা। দাঁড়াও আমি জ্যাকেটটা পরি, খুব ঠান্ডা বাবা, জমে যাচ্ছে এবার।
আমরা এখন পার্কিং এর দিকে যাচ্ছি। ওকে স্যান্টা গাড়িতে নাকি কিছু একটা দিয়ে গেছে, সেটা আবার লিখেছে ওর চিঠির নিচে। তাই এখন সকাল সকাল, সানরাইজও হয়নি, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, পার্কিং এর দিকে। গাড়ির ভেতর কি সিক্রেট গিফট দিয়েছে ওকে স্যান্টা সেটা দেখতে। সে নাকি বিশাল একটা লিস্ট লিখেছিল, বিশাল না, এবছর নাকি খুব ছোট লিস্ট লিখেছিল, এবং ওকে স্যান্টা যে জিনিসগুলো দিয়েছে সেগুলো নাকি ও চাইনি, তাও ওকে ভালোবেসে দিয়েছে। ওর বক্তব্য ও নাকি ভালো করে পড়াশোনা করেছে, ভালো করে ফুটবল খেলেছে, সেই জন্য স্যান্টা ওকে ভালোবেসে, ও আচ্ছা ভালো করে সুইমিং করেছে, সেই জন্য স্যান্টা ওকে ভালোবেসে যাও চাইনি তাও দিয়েছে। এইবার এখন গাড়ি খুলে গাড়ির ভেতর এখন খোঁজ টোজ হচ্ছে। কি এটা কি গিফট? সেম র্যাপ করা? হ্যাঁ বাবা, ব্যাগের মধ্যে দেওয়া আছে ভেতরে। স্পোর্ট বিগিনস উইথ দিস ব্যাগ। দেখি কিরম ব্যাগ, দেখাও কি পেয়েছো। পাপা বলছে ঘরে নিয়ে চলো, পাপা আর বাইরে থাকতে পারছে না। কি পেয়েছো এটা? চলো দেখি, এটাকেও নিয়ে যাই। হ্যাঁ, র্যাপারটাও নিয়ে নাও, ঘরে চলো। তুমি নাও, দেখো এবার কি পেলে। তাই এটা চেয়েছিলে তুমি? এই শুজটাই চেয়েছিলেন নাকি? সাইজ সাইজ ঠিক দিয়েছে। আমি সাইজটা লিখেছি। আচ্ছা, তুমি সাইজও লিখে দিয়েছিলে চিঠিতে? এই যে সাইজ 40। আচ্ছা, আজকে বড়দিনের সকাল, রিয়ান তো এত কিছু গিফট পেয়ে ভীষণ খুশি। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব পর্তুগালের সব থেকে উঁচু মোটরেবল রোড দেখতে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে পর্তুগালের সব থেকে উঁচু জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।